ডক্টর ইউনূসের সঙ্গে বিশ্বব্যাংক প্রধানের বৈঠক। অর্থনীতি পুনর্গঠনে $350 কোটি দেবে সংস্থাটি। নতুন বিনিয়োগে আগ্রহী চীন। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায়। নিউ ইয়র্কে সিজের মঞ্চে তৃতীয় ব্যক্তি অনুপ্রবেশকারী বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ফেলো হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন দাবি জাহিন রাজিনের। লঘুচাপের প্রভাবে খুলনা মহানগরীতে রাত থেকে থেমে থেমে বৃষ্টি। শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন, কোথাও কোথাও হাঁটু পানি। বৃষ্টি হলে এরকম পানি ভরে যায়, অনেকের ঘর বাড়িতে পানি উঠে যায়। পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, যে সিস্টেমটাই আসলে সঠিক হয়নি। সকাল থেকে মুষলধারের বৃষ্টিতে রাজধানীর জনজীবনে ভোগান্তি। বিভিন্ন সড়কে দীর্ঘ যানজট। বৃষ্টি হলে রাস্তাঘাটে পানি জমে যাচ্ছে, গর্ত থেকে যাচ্ছে। রোডে তো অনেক যানজট, আজকে অনেক বেশি জ্যাম ওই বৃষ্টির কারণে। কঠিন ভোগান্তিতে আছি আমরা, কারণ সার্জেন্ট তো ঠিক রকম ডিউটি করতেছে না, যে কারণে প্রচুর পরিমাণ জ্যাম। নোয়াখালীর সুবর্ণচরে এবার হাত পা বেঁধে গৃহবধূকে নির্যাতন। অভিযোগের তীর শ্বশুরবাড়ির সদস্যদের দিকে। শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। শুরুতেই জানাবো জাতিসংঘ ৭৯তম সাধারণ অধিবেশনের খবর। দেশের অর্থনীতি পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে চলতি অর্থবছরে $3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে আগ্রহী বিশ্বব্যাংক। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাইডলাইন বৈঠকে এই আগ্রহের কথা জানায় সংস্থাটি। এছাড়াও জ্বালানি, সৌর বিদ্যুৎ সহ নানা খাতে বিনিয়োগ করতে চেয়েছে চীন। অন্যদিকে জুলাই বিপ্লবের আগে পরে মানবাধিকার পরিস্থিতি নিয়েও পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা। জাতিসংঘের সদর দপ্তর থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন। একের পর এক উন্নয়নের নামে লুটপাট আর দুর্নীতিতে ব্যাপক আলোচনায় বিগত সরকারের 16 বছর তলানিতে ঠেকেছে দেশের অর্থনীতি। এমনই প্রেক্ষাপটে যুদ্ধ বিধ্বস্ত বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ এবং মানবাধিকার লঙ্ঘনের নানা ইস্যু নিয়ে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইডলাইন বৈঠকে বিভিন্ন দাতা গোষ্ঠী আর মানবাধিকার সংস্থার কাছে তুলে ধরেছেন দেশের বর্তমান পরিস্থিতি। বাংলাদেশের পুনর্গঠনে চলতি অর্থ বছরে 3.5 বিলিয়ন অর্থ সহায়তা দিতে চেয়েছে বিশ্বব্যাংক। অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে চীন বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি, সোলার বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন করতে চায় তারা। সে যে চায়না বাংলাদেশের সাথে তার সম্পর্ক আরো সুদৃঢ়, আরো ডিপেন্ড করতে চায়। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরো সুদৃঢ় করতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা। আওয়ামী লীগ শাসন আমলে আয়না ঘর সহ গুম খুনের পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে মানবাধিকার সংস্থাগুলোকে। যারা গুমের শিকার হয়েছে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে তাদের ব্যাপারে যাতে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এটা এনশিওর করা হয়। তো জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির একটা মূল ইস্যু হচ্ছে যে এই যে বাংলাদেশে যে আয়নাঘরগুলো ছিল, এই বিষয়ে যাতে আরো পরিপূর্ণ তদন্ত হয়। এছাড়া জলবায়ু বিষয়ক অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশের সার্বিক চিত্র তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
সাধারণ অধিবেশনের মূল পর্বের দ্বিতীয় দিনে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের ভেঙে পড়া অর্থনীতি এবং বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠন নিয়ে জোর দিয়েছেন। এমনকি তিনি বিশ্বব্যাংক এবং IMF এর সামনে দেশের ভঙ্গুর অর্থনীতির চিত্র তুলে ধরার পর তারা উদ্বেগ জানিয়ে দেশের অর্থনীতি পুনর্গঠনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অতীতের চেয়ে আরও বেশি অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের লিডার্স মঞ্চে শিক্ষার্থীদের সাথে ওঠা ওই তৃতীয় ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন তিনি ছিলেন অনুপ্রবেশকারী, আর ওই ব্যক্তি যমুনা নিউজকে জানিয়েছেন তিনি CGI ফেলো হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন, চারপাশে থাকা অন্যদের কথায় মঞ্চে উঠে গেছেন। বিস্তারিত জানাবেন সহকর্মী আখলাকুস সাফা। Some of the leaders of the student movement are here. What do you see it? Stand up. ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ প্রোগ্রামে প্রধান উপদেষ্টা ডাকলেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের। মাহফুজ আলম সহ মঞ্চে গেলেন 3 জন। মাহফুজের সাথে নারী শিক্ষার্থী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের CSE বিভাগে পড়াশোনা করছেন। প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ অধিবেশনে যাওয়া 59 জনের মধ্যে সেও একজন। প্রশ্নটা হচ্ছে এই তৃতীয় ব্যক্তিকে নিয়ে। তাকে কেউই চিনতে পারছে না। আন্দোলন যারা সমন্বয় করেছিল সেই কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে গতকালই আমার কথা হয়েছে, তারাও একই প্রশ্ন তুলেছেন, কে এই তৃতীয় ব্যক্তি। বিষয়টি মাহফুজ আলম তার একটি ফেসবুক পোস্টে পরিষ্কার করার চেষ্টা করেছেন, স্পষ্টীকরণ যেটিকে বলা হয়। গত রাতে আমরা এই পোস্টটি পাই, যেখানে এই ব্যক্তিকে মাহফুজ আলম অর্থাৎ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনি এই ব্যক্তিকে বলছেন অনুপ্রবেশকারী। আমরা পোস্টটি একটু পড়ে নিই, যেখানে মাহফুজ আলম বলছেন যে সেখানে প্রতিনিধি দলের সদস্য সহ আমরা তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না। তিনি প্রতিনিধি দলের কারোর সাথে যোগাযোগ করেননি। স্যার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমাদের মঞ্চে ডাকলেন, তিনি তড়িঘড়ি করে দাঁড়িয়ে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে গেলেন। মাহফুজ বলছেন মঞ্চে যাওয়ার সময় তাকে কোনোভাবে প্রতিরোধ করা যায়নি, কিছুটা সন্দেহ তার মধ্যেও ছিল। বিশ্বনেতা এবং গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন, কিছুটা অসহায়ও হয়ে পড়েছিলেন মাহফুজ। এমন একটা পরিস্থিতিতে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই জাগে, এমন এক মঞ্চে কোনো পরিচয় ছাড়া একজন ব্যক্তি কি করে উঠে যেতে পারলেন? আমরা খুঁজে দেখব এই তৃতীয় ব্যক্তির পরিচয়। অনলাইন প্ল্যাটফর্মে জানা গেল তার নাম জাহিন রোহান রাজিন। সে একজন তরুণ উদ্যোক্তা, নানা প্ল্যাটফর্মে অস্তিত্ব তার। নিজের প্রতিষ্ঠান হাইড্রোকিউ প্লাস ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। হোয়াটসঅ্যাপ কলে রাজিন যমুনা নিউজকে জানান তিনি অনুপ্রবেশকারী নন। মঞ্চে ওঠার পেছনের গল্পটাও বলেন। আমি গিয়েছিলাম অ্যাজ আ CGI অলমনাই। আমি CGI প্রোগ্রামের অলমনাই ছিলাম, আর ডক্টর ইউনূস ইউথ ফেলোশিপ, তারপর আমি আবার ইউনাইটেড নেশনসের SDG অনভয়। আমি তো স্টুডেন্ট লিডার হিসেবে যাইনি। স্টুডেন্ট লিডার্স বাংলাদেশি ইউথ বাংলাদেশি যখন বললো, তো আমি তো হচ্ছে অন্য কোনো দেশের মানুষ না। এখন আমি তো একজনই দেখলাম যে ওই রোতে ছিলাম, আমি পিছিয়ে তাকালাম কোনো বাংলাদেশি আছে নাকি। তো তখন আমি দাঁড়ায় আমি হাতে তালে দিচ্ছিলাম। আমাকে আমার যে কলিগরা পাশে তারা বললো যে তুমিও যে কোম্পানি করো তাদেরকে দিয়ে, তো আমি তাদের সাথে পিছিয়ে পিছিয়ে হেঁটে গেলাম। তীব্র সমালোচনার মুখে পরিবার সহ এখন বিপাকে এই রাজিন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। রাত থেকে থেমে থেমে বৃষ্টিতে জলমগ্ন খুলনা নগরীর বেশিরভাগ এলাকা। কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিতে নগর জীবন বিপর্যস্ত এবং জলমগ্ন রয়্যাল চত্বর, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, মৌলভীপাড়া সহ বেশ কিছু এলাকা। কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে, এতে করে চরম ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা। আর রাস্তাঘাটে পানি থাকায় চলাচল বিঘ্নিত হচ্ছে। খুলনা আবহাওয়া অফিসের তথ্য মতে গেল 24 ঘন্টায় 56.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর পূর্বাভাস আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এখানে অনেক ঝামেলা হচ্ছে, একদম হাঁটু সমান পানি, তার মধ্যে থেকে আমরা বের হয়ে আসছি। বৃষ্টি হলে এরকম পানি ভরে যায়, অনেকের ঘর বাড়িতে পানি উঠে যায়। পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, যে সিস্টেমটাই আসলে সঠিক হয়নি। যদিও ড্রেন উঁচু হয়েছে, ড্রেন বড় হয়েছে, কিন্তু পানিটা নিষ্কাশন হচ্ছে না। এবার আমরা খুলনায় যাচ্ছি, আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন সেখানে। প্রবীর, দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে এবং জলাবদ্ধতা, যেটা সবসময়ই দেখা যায় খুলনায়, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সেখানে জনদুর্ভোগ আসলে কতখানি, সেটি বিস্তারিত জানাবেন।
জনদুর্ভোগ সবসময় হয় বৃষ্টি, কারণ খুলনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেই নগরীর অধিকাংশ এলাকায় যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, শুধুমাত্র রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয় ব্যাপারটা এমনটি না। মানুষের ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি আমরা বিভিন্ন সময় দেখেছি, এটি আসলে ভীষণ কষ্টকর ব্যাপার। যারা সহায় সম্বল নিয়ে খাটের উপর উঠে হয়তো বসবাস করে, এমন আগেও আমরা সংবাদ পরিবেশন করেছি। ফলে এই ধরনের বৃষ্টিতে নিম্নাঞ্চলে যারা বাস করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে তারা। আমরা রয়েছি নগরীর পিটিএ মোড়ে, দেখতে পাচ্ছেন আহসান আহমেদ রোড, নগরীর একটি গুরুত্বপূর্ণ রোড এটি, এবং সেই রোডে কি পরিমাণ পানি এখনও দেখা যাচ্ছে। ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত 19 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খুলনা আবহাওয়া অফিস। সে কারণে এই বৃষ্টিতে, অর্থাৎ এটি হালকা বৃষ্টি, তার মধ্যেই যদি এই অবস্থা হয় তাহলে ভারী বৃষ্টি হলে খুলনার পরিস্থিতি কি হয়। সে কারণে নগরবাসী দীর্ঘদিনের দাবি ছিল অন্তত জলাবদ্ধতা থেকে তারা মুক্তি পাবে। বিগত সরকার সহ আগে যারা কাজ করেছে, খুলনা সিটি কর্পোরেশনের দায়িত্ব যারা পালন করেছে, তাদের কাছে সেই বিষয়টি বরাবরই উপেক্ষিত। তবে গত সরকার প্রায় 1500 কোটি টাকা ব্যয়ে 2টি প্রকল্প বাস্তবায়ন করেছে শুধুমাত্র জলাবদ্ধতা নিরসনে, যার 85% কাজ হলো। নগরবাসীর দাবি যে এই কাজ সম্পূর্ণ হলেও যে জলাবদ্ধতা নিরসন হবে তারা মনে করে না, কারণ সেই প্রকল্পে স্বজনপ্রীতি, দুর্নীতি, একই সাথে অপরিকল্পিতভাবে কাজ করা হয়েছে। সেই জন্য জলাবদ্ধতা থেকে নগরবাসী আপাতত মুক্তি পাচ্ছে না, এবং এই যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত থাকতে পারে বলে আমরা শুনছিলাম আবহাওয়া অফিস বলেছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। এদিকে রাজধানীতেও গতরাত থেকে টানা ও ভারী বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে নগরবাসী, এবং বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় যানজটও তৈরি হয়েছে। সকাল 8টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়, কয়েক ঘন্টা যাবৎ চলে। এ সময় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় অফিস ও স্কুল কলেজগামী যাত্রীদের। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে যায়, তাতে যানবাহনের গতি অনেকটাই কমে যায়। রাজধানীর প্রায় প্রত্যেক মোড়েই দীর্ঘ যানজট তৈরি হয়। নির্দিষ্ট সময়ে অনেকেই গন্তব্যে পৌঁছাতে পারেনি, আর জরুরি কাজে বাইরে বের হওয়া প্রত্যেকেই পড়েছেন ভোগান্তিতে। যানজট তো প্রতিনিয়ত লেগেই থাকছে। আসলে ট্রাফিক যদি আরেকটু অগ্রসর ভূমিকা পালন করে, আমার মনে হয় যানজটটা একটু নিরসন করা যাবে। রোডে তো অনেক যানজট, মানে আজকে অনেক বেশি জ্যাম ওই বৃষ্টির কারণে, যেতে পারতেছি। এখন কঠিন ভোগান্তিতে আছি আমরা, কারণ সার্জেন্ট তো ঠিক রকম ডিউটি করতেছে না, যে কারণে প্রচুর পরিমাণ জ্যাম। এ পর্যায়ে আমরা রাজধানীর মিরপুর এলাকায় যেতে চাচ্ছি। আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ অপেক্ষা করছেন আমাদের জন্য। রেদওয়ান, যেহেতু সাপ্তাহিক শেষ দিন বলা যায়, শেষ কর্মদিবস, তার উপরে বৃষ্টি এবং যানজট, কি অবস্থা দেখছেন? মিরপুরবাসী আসলে কতখানি ভোগান্তিতে পড়েছে, এখনকার পরিস্থিতি সম্পর্কে জানবো। বৃষ্টি গত রাত থেকেই কিন্তু আসলে মুষলধারে থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমি আছি মিরপুরের 2 নম্বর এলাকায়, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ কিছুক্ষণ পরপরে কিন্তু বৃষ্টি পড়ছে, এবং যানজট কিন্তু চরমে পৌঁছেছে। মিরপুর 10 থেকে মিরপুর 2 পর্যন্ত কিন্তু প্রচণ্ড তীব্র যানজট কিন্তু সৃষ্টি হয়েছে এরই মধ্যেই। তবে বেশ কিছু এলাকায় মিরপুরের কিন্তু হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিও কিন্তু জমে থাকতে আমরা দেখেছি। এবং এই মিরপুর 2 নম্বর যে গোল চত্বর, সেখানে কিন্তু মিরপুর 2 নম্বর সহ বেশ কিছু গোল চত্বর ট্রাফিক পুলিশের সক্রিয় থাকলেও কিন্তু যানজট নিরসনে কিন্তু তাদের বেশ বেগ পেতে হচ্ছে। এবং যেটি দেখতে পাচ্ছি যে বৃষ্টির কারণে কিন্তু বিভিন্ন জায়গায় খানাখন্দ সৃষ্টি হয়েছে, এবং যার কারণে যানবাহন কিছুটা থেমে থেমেই চলছে বলা যায়। এবং এই মিরপুর এলাকার বিভিন্ন এলাকায় আমরা যখন ঘুরেছি তখন দেখতে পাচ্ছি শুধু মিরপুরই না, মিরপুর বনানী সহ বেশ কিছু এলাকায় গিয়েছে, এবং তীব্র যানজট আমরা কিন্তু সেখানে দেখেছি। এবং দেখছিলাম যেটি বলছিলেন যে স্কুল কলেজের শিক্ষার্থীদের যে দুর্ভোগ, বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু একরকম শিক্ষার্থীরা কিন্তু বাড়িতে ফিরছেন। বেশ কয়েকটি স্কুল এখানে ছুটি হয়েছে, তারা কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়িতে ফিরছেন, এবং বেশ কিছু এলাকার রাস্তাঘাট কিন্তু ইতিমধ্যেই তলিয়ে গেছে কোমর সমান পানিতে। বৃষ্টি এই ছিল আসলে মিরপুরের অবস্থা। আমরা শুনছিলাম মিরপুরের আপডেট। ধন্যবাদ রেদওয়ান। এদিকে উজানের ঢলে পদ্মা নদীর পানি বেড়ে গেছে, তাই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের যে চরাঞ্চল এলাকা আছে তা প্লাবিত হয়েছে। এ বিষয়ে আমরা জানবো। চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছে আমাদের সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল আছেন সেখানে। জুয়েল, আমাদেরকে একটু প্লাবিত এলাকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন।
বৃষ্টি চাঁপাইনবাবগঞ্জে মূলত পদ্মা নদীর যে চরাঞ্চল রয়েছে সেই চরাঞ্চলগুলোতেই কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিগত একদিন থেকেই কিন্তু এই চরাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং এখানে বিশেষ করে শিবগঞ্জ উপজেলার পাকা, নারায়ণপুর, উজিরপুর, দুর্লভপুর এসব এলাকা কিন্তু নিম্নাঞ্চল যেগুলো প্লাবিত হয়েছে। দেখছেন এইখানে একটি বিলের মতো এলাকা কিন্তু শুকনো ছিল। এখানে গত 2 দিন ধরে বৃষ্টি চলছে, সেই সাথে উজানের পানি আর সাধারণত ভাদ্র এবং আশ্বিন মাসে বাংলার এই অনুযায়ী কিন্তু চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বন্যা হয়, সে অনুযায়ী কিন্তু চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। তবে বন্যার পানি কিন্তু বা পদ্মা নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার নিচে রয়েছে, অর্থাৎ বিপদসীমা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে 22.05। কিন্তু আজকে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন সেটা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জের আজকে পদ্মা নদীর সকালের যে পানির ছিল উচ্চতা ছিল সেটি ছিল 21.25, অর্থাৎ এখনো প্রায় 1 মিটারের কাছাকাছি বা একটু কম বিপদসীমার নিচে রয়েছে। তবে আজকে কিন্তু পানি আরো 5 সেন্টিমিটার কমেছে, পানি কিন্তু বৃদ্ধি পায়নি। সে অনুযায়ী কিন্তু চাঁপাইনবাবগঞ্জে বন্যার পরিস্থিতি তেমনটা ভয়াবহ না। তবে চরাঞ্চলের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই এলাকার কিন্তু পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই এলাকার মানুষ কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং সেই এলাকায় কিন্তু সাধারণ মানুষ যেতে পারছে না বা ত্রাণও পৌঁছাচ্ছে না। এই নিয়ে কিন্তু এবং যেহেতু আকাশের 2 দিন থেকে ভারী বর্ষণ চলছে, সব মিলিয়ে সাধারণ মানুষ কিন্তু ভোগান্তির মধ্যে রয়েছেন। তারা এই বিষয়টি বারবার বলছিলেন যে এই পরিস্থিতি যেন আমরা তুলে ধরি। আর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা পানির স্তরটাও মোটামুটি বেড়েছে, তবে সেটিও এখনো বিপদসীমার নিচে রয়েছে। পূর্ণভবারও একই অবস্থা। এই অবস্থায় চাঁপাইনবাবগঞ্জে বন্যার পরিস্থিতি আগামী 2-1 দিনের মধ্যে বৃদ্ধি পাবে কিনা সেটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড এখনো নিশ্চিত করে বলতে পারেনি। তবে তারা বলছেন যে বন্যার পরিস্থিতি অবনতি আর হবে না, সেটা উন্নতির দিকেই থাকবে। বৃষ্টি, ধন্যবাদ, আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন জুয়েল। রাজধানী সহ দেশজুড়েই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বাড়ছে এবং চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন 26,500-এর মতো মানুষ। এর মাঝে সুস্থ হয়ে 23,500 ফিরেছেন, আর এবছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন 138 জন। চলতি মাসেই 1/2 শতাধিকের বেশি মানুষ মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চলতি সপ্তাহে হাসপাতালগুলোয় রোগীর সংখ্যা বাড়ছে, তবে তাদের একটি বড় অংশ শেষ মুহূর্তে এসে ভর্তি হচ্ছেন, এতে করে তাদের শারীরিক জটিলতা বাড়ছে। তবে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। চিকিৎসকরা বলছেন ডেঙ্গু নিয়ন্ত্রণ আর এডিস মশার বংশবিস্তার ঠেকাতে লার্ভা ধ্বংস করতে হবে। ভর্তির সময় প্রচুর জ্বর ছিল, বমি ছিল, আর গা হাত পা ব্যথা, পেটে ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা ছিল, হাত পা কামড়াইতো, চাবাইতো, অস্থিরতার একটা ভাব লাগতো। বমি না আসলে একটু বমির ব্যাগ হইতো। ডেঙ্গুর অবস্থা অনেকটা ভালো হয়ে গেছে। আজকে রিলিজ দিতে চাইছিল, তো আমরা আরেকটা টেস্ট করে তারপর রিলিজ নিয়ে চলে যাবে। বর্তমানেও কিন্তু প্রচুর রোগী ভর্তি হচ্ছে। পূর্বে 93 জন রোগী ছিল, এছাড়া গত 24 ঘন্টায় 23 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং 18 জন রোগী ডিসচার্জ নিয়ে চলে গেছে। এই মুহূর্তে রোগী আমাদের ওয়ার্ডে ভর্তি আছে 97 জন। নির্বাচন কখন হবে, প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমে তা নির্ধারিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ডামি নির্বাচন কমিশন দেশে আর কোনোদিন আসবে না, সেই আশাও তিনি প্রকাশ করেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নেন তিনি, সেখানেই এমন মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রেতাত্মারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ তোলেন তিনি। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধও জানান এবং নিজেদের কৃতকর্মের জন্য বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর নিজের নাম নিয়ে আসতে পারবে না বলেও দাবি করেন বিএনপির এই নেতা। কয় মাসে নির্বাচন দিবে, কখন নির্বাচন হবে, রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে ডক্টর ইউনূসের সাথে। বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবে না। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা এবং হত্যা চেষ্টার অভিযোগে পৃথক 2টি মামলা দায়ের হয়েছে আদালতে। সকালে মহানগর হাকিম আদালতে মামলা 2টি দায়ের করা হয়। বাড্ডায় দুলাল সর্দার হত্যা মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, রমেশ চন্দ্র সেন সহ ৪৫ জনকে। আর এই মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে নিতে বাড্ডা থানাকে নির্দেশ দেন আদালত। এদিকে ছাত্র জনতার আন্দোলনে আসলে এলাকায় গুলিতে চোখ হারানো আবুল কালাম বাদী হয়ে শেখ হাসিনা সহ ৬১ জনের বিরুদ্ধে আদালতে হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। আশুলিয়া থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন আদালত। ভিকটিম হচ্ছে দুলাল সর্দার, তাকে গুলি করে হত্যা করা হয়। এই মামলায় ওনার ভাই শরীফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশে ওই অঞ্চলের বাড্ডা অঞ্চলের যে সকল নেতৃবৃন্দ ছিলেন আওয়ামী লীগের এমপি সহ সকলকে এই ঘটনার সাথে জড়িত ছিল এবং সকলকে তারা আসামি করে এই মামলাটি দায়ের করেন। বৈষম্য বিরোধী কোটা আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি থানায় শিশু মোতালেব হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক ডিসি মশিউর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপরে ধানমন্ডি থানার মামলায় ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ডের আদেশ দেন। গত ১৯ সেপ্টেম্বর রাতে রাজধানী থেকে মশিউর রহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৭৬ জনকে আসামি করা হয়। 14 বছরের একটা তরুণ ছেলে, কিশোর ছেলে আন্দোলনে থাকা অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে তাকে জড়িত থাকার কারণে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষে শুনানি করা হওয়ার পর বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ছাত্র জনতার আন্দোলনে যারা বেশি গুরুতর আহত হয়েছে তাদের প্রয়োজনে বিদেশে নিয়ে চিকিৎসা করানো হবে। সচিবালয় এক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন। আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠক করেন সফররত চীনের মেডিকেল টিমের সাথে। পরে ব্রিফিংয়ে অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন জানিয়েছেন, চীনের দলটি দেশে ফিরে পরামর্শের পর যে সিদ্ধান্ত নেবে তার ভিত্তিতে সরকার চিকিৎসা করবে। আরও জানিয়েছেন, যাদের কৃত্রিম অঙ্গ সংযোজন দরকার হবে সরকার সব ধরনের সহায়তা দেবে। আরও জানালেন, ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত ৭০৮ জন নিহত এবং ২৫,০০০-এর বেশি আহতের তথ্য পেয়েছে মন্ত্রণালয়। তাদের কলিগদের সাথে পরামর্শ করে আরও ফার্দার অ্যাডভাইস আমাদেরকে দেবেন। তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিব এদেরকে যদি বিদেশে পাঠানোর প্রয়োজন হয় সেই উদ্যোগ আমাদের চলমান থাকবে। আর কিছু আছেন আপনার নার্ভ ইনজুরি পেশেন্ট, সেটাও আলোচনা হয়েছে। এরকম পেশেন্ট হবে 8 থেকে 10 জন। এই নার্ভ ইনজুরি পেশেন্টদেরকেও আমরা যদি প্রয়োজন হয় উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, আমরা সেটাও আমাদের বিবেচনার মধ্যে আছে। দুর্গাপূজায় কোনো ধরনের হামলা বা হুমকির শঙ্কা নেই, সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ। নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। সকালে টুরিস্ট পুলিশ দিবস উপলক্ষে টেকসই পর্যটন নীতিমালা বিষয়ক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের পুলিশ প্রধান এসব কথা জানিয়েছেন। বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে পুলিশ। এর আগে সেমিনারে অংশ নিয়ে আইজিপি বলেছেন, বাংলাদেশের পর্যটন খাতকে টেকসই করতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহায়তার প্রয়োজন। আর টুরিস্টদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রয়েছে। এই খাতকে এগিয়ে নিতে পর্যটক সুরক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ ও বনায়ন রক্ষা প্রয়োজন বলেও জানিয়েছেন আইজিপি। হিন্দু সনাতন ধর্মাবলম্বী বলুন যারা, তারা এটাকে একবারে পুরোপুরি নিরাপত্তার সঙ্গে তাদের ধর্মীয় সাড়ম্বরে সেটি পালন করবে এবং বাংলাদেশ পুলিশ সেখানে পূর্ণ নিরাপত্তা দিবে। টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেই টাইগারদের সাদা পোশাক তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার। কানপুরের দ্বিতীয় টেস্টের আগে প্রেস কনফারেন্সে এসব কথা জানিয়েছেন সাকিব।
জানালেন টি-20 বিশ্বকাপে এরই মধ্যে এই ফরম্যাটের শেষ ম্যাচ তিনি খেলে ফেলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে খেলে দেশে ফিরলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি তিনি জানিয়েছেন। টেস্টে 70 ম্যাচ খেলে প্রায় 39 গড়ে 4,600 রান করেছেন সাকিব, আর বল হাতে প্রায় 32 গড়ে নেন 242 উইকেট। এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি, অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। এ পর্যায়ে আমরা কানপুরে যাচ্ছি, আমাদের সহকর্মী হাসিনুর রহমান আছেন সেখানে। হাসিনুর, সাকিবের এই যে হঠাৎ করে অবসরের ঘোষণা, এর কারণ কি মনে হচ্ছে? অফ ফর্ম? আর সাকিব কি বললেন ক্রিকেটে তার ভবিষ্যতের বিষয়ে? আপনি তো ছিলেন যখন এই প্রেস কনফারেন্সটি হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। সাকিবের কথা শুনে কিন্তু মনে হয়নি সিদ্ধান্তটা তিনি হঠাৎ নিয়েছেন, অন্তত আজ দু একদিনে নিয়েছেন বিষয়টা তেমন নয়। আমাদের কাছে এই সিদ্ধান্তটা নতুন। তিনি হয়তো লম্বা সময় ধরে প্ল্যানিং করছেন তার টেস্ট খেলা, তার ইনজুরি তিনি সুযোগ পাবেন কিনা। আমার মনে হয় তিনি যেহেতু অবসরের দিকে যাচ্ছেন, একটা নেওয়ার পরিকল্পনা দিয়েছেন, সেই জন্যই বিসিবি তার উপর আস্থা রাখছে এবং তিনি টি-20 অলরেডি কিন্তু বলে দিয়েছেন টি-20 অবসর, তার শেষ ম্যাচটা তিনি খেলে ফেলেছেন এবং তিনি যা টেস্ট নিয়ে পরিকল্পনা বোর্ড সভাপতির কাছে শেয়ার করেছেন, তিনি চান যে তিনি যেন দেশে ফেরত দিয়ে আসলে মিরপুরের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে টেস্টটা হবে এই কিছুদিন পরে সেটা তিনি খেলে অবসর নিতে পারেন সম্মানে। তবে যেহেতু তিনি সংসদ সদস্য ছিলেন, তার বিরুদ্ধে অনেক মামলা আছে, সেই মামলায় যদি তার গ্রেফতার হওয়ার ঝুঁকি থাকে কিংবা তিনি দেশ থেকে তার পরিবার যেহেতু যুক্তরাষ্ট্রে থাকে সেখানে ফেরত যাওয়া না পারার ঝুঁকি থাকে, সেই বিষয়গুলো নিশ্চিত না হলে কিন্তু তিনি দেশে ফিরছেন না। অর্থাৎ সেক্ষেত্রে তিনি কিন্তু এটাও ক্লিয়ার করেছেন, তিনি যদি দেশে ফিরতে সেই ধরনের নিশ্চয়তা না পান, দেশে ফিরে না যান, তাহলে এই কানপুর টেস্টেও কিন্তু তার ক্যারিয়ারের শেষ টেস্ট হলেও হতে পারে। তবে সাকিবের পরিকল্পনা ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেই বিদায় নেবার এবং আমার মনে হয় যদি সেটা সরকার হোক, কর্তৃপক্ষ হোক, বিসিবি হোক, সাকিব যে মানের ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেটকে তিনি যে পরিমাণ দিয়েছেন তাকে সেই সুযোগটা দেওয়া উচিত বলে আমরা সবাই মনে করছি যারা সংশ্লিষ্ট আছেন। অবশ্যই নিশ্চয় স্বপ্ন ছিল আমাদের জন্য এবং টি-20 ছেড়ে তিনি অলরেডি শেষ ম্যাচ খেলে ফেলেছেন, তার টি-20 থেকে অলরেডি অবসর এবং ওয়ানডেতে তিনি কিছুদিন কন্টিনিউ করতে চান। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, তিনি এর আগেও বলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই তিনি ওয়ানডে ক্রিকেটটা ছাড়তে চান এবং সেটাই তিনি সিদ্ধান্তটা জানিয়েছেন এবং এটাও জানিয়েছেন যে কানপুর টেস্ট যে শুরু হচ্ছে তার হাতের আঙ্গুলের কোনো ইনজুরি নেই, হয়তো ক্লান্তির কারণে প্রথম টেস্টে তার শরীর তাকে ঠিক মতো সঙ্গ দেয়নি। তো সাকিব বিষয় এই ছিল মোটামুটি আমার কাছে আগে। চট্টগ্রামের নারী শিক্ষার্থীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে ওমরগনি MEH কলেজ এবং ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে বন্দরনগরীর খুলশি এলাকায় এই ঘটনা। ওমরগনি MEH কলেজের শিক্ষার্থীদের দাবি, কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্ররা মাঠে ফুটবল খেলছিল, বল গড়িয়ে পাশের রাস্তায় ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর গায়ে লাগে। এ সময় তার কাছে বিষয়টি নিয়ে ক্ষমা চাইলেও ওই ক্ষুব্ধ ছাত্রী তাদের মারধর করে। বিষয়টি জানাজানি হলে দুই কলেজের শিক্ষার্থীরাই সংঘর্ষে জড়ায়, ভাঙচুর করা হয় দুটি কলেজ ক্যাম্পাস, এতে করে বেশ কয়েকজন আহত হন। বাহিরের যে মাঠটা ওটা আমাদের কলেজ মাঠ, আমরা আমাদের কলেজের স্টুডেন্টরা ওই মাঠে খেলছি, ইস্পাহানির স্টুডেন্টরা এসে আমাদের উপর আক্রমণ করছে মেয়ে দিয়ে। ফুটবল খেলেছিল মাঠে, তো একটা মেয়ের গায়ে ফুটবল পড়েছে, তো আমাদের ছেলেগুলো সরি সরি বলছিল, কিন্তু ওই মেয়েটা ওদের বন্ধু নিয়ে এবং বহিরাগত নিয়ে আমাদের স্কুলের ছেলেদেরকে আঘাত করে। মানিকগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে 3 পোশাক শ্রমিকের প্রাণ গেছে, অন্তত 30 জন আহত হয়েছেন। সকালে বৈরী আবহাওয়ায় আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 2 গাড়ির চালককে পুলিশ খুঁজছে। শ্রমিকদের নিয়ে কর্মস্থলে যাচ্ছিল বাসটি, পথে এই দুর্ঘটনা। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে ছেড়ে আসা মিনিবাসটি তারাসীমা গার্মেন্টসে যাচ্ছিল। বড় বোয়ালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী যানটি, রাস্তার পাশে খাদে পড়ে যায় ট্রাক। বাসের ডাইন সাইডের ড্রাইভারের থেকে শুরু করে
একের পুরা পিছলা বন্ধ কিচ্ছু নাই কে রং সাইড থেকে টাকা এসে আপনার মনে করেন যে মাইরা দিছে, মাইরা দেওয়ার পরে আপনি মনে করেন যে গাড়িটা খাদে চলে গেছে। গাড়ির গতি কম ছিল কিন্তু টাকের গতি বেশি থাকার কারণে ওই সাইড দিয়ে মাইরে টাকটা নিচে পড়ে গেছে। হতাহতদের উদ্ধার করা হয় স্থানীয়দের সহায়তায়। নিহতদের সবাই তৈরি পোশাক কারখানার নারী শ্রমিক। তারা সবাই শিবালয় উপজেলার সমেজঘর এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের নেওয়া হয় ঢাকায়। আমি পিছনে ছিলাম, আমি খালি শব্দ পাইছি যে দুপুর করে শব্দ হয়েছে আর সবাই সিটে পড়ে গেছে। দুইজন আর কি ডেট নগদ ডেট পরে উপরে ওইটা দেখি গিয়ে আরো লাশ আসলো, এই জায়গায় মাথা মুথা ফাটছে অনেকেই, প্রায় 10-12 জনের মতন মাথা মুথা ফাটছে। পরে হাসপাতাল নিয়ে গেছে, হাসপাতালে নেওয়ার পর আরো 2 জন মারা গেছে। আমরা ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করি আর আহতদেরকে হাসপাতালে পাঠাই। পরবর্তীতে হাসপাতালে জানতে পারি যে আরো 2 জন মারা গেছে। আইনগত ব্যবস্থা আমরা প্রক্রিয়াধীন। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে হাইওয়ে পুলিশ। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে পুরোপুরি স্পষ্ট হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতা। ইসরায়েলকে থামাতে এই কাউন্সিল কোনো ভূমিকাই রাখতে পারছে না। বেশিরভাগ দেশ সমর্থন দেওয়ার পরও কেবলমাত্র যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতার কারণে আটকে গেছে ইসরায়েল বিরোধী অনেক প্রস্তাব। আর তাই স্থায়ী সদস্যদের এমন একচেটিয়া ভেটো ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। নিরাপত্তা কাউন্সিল সহ জাতিসংঘের সময় উপযোগী সংস্কারের দাবি তুলেছে অনেক দেশ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 1946 সালে যাত্রা শুরু করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর গাজায় লাগাতার ইসরায়েলি বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এই কাউন্সিলের কার্যকারিতাই এখন প্রশ্নবিদ্ধ। নিরাপত্তা পরিষদ থেকে জারিকৃত যে কোনো রেজুলেশন মেনে নেওয়া জাতিসংঘের সদস্য দেশগুলোর জন্য বাধ্যতামূলক। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এই 5 স্থায়ী সদস্যের যে কেউ ভেটো দিলেই আটকে যাবে যে কোনো প্রস্তাব। জাতিসংঘকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আগ্রাসন বন্ধে নিরাপত্তা পরিষদে একের পর এক প্রস্তাব ভেস্তে গেছে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত রাশিয়ারও আছে ভেটো ক্ষমতা। এমন পরিস্থিতির জেরে প্রশ্ন উঠছে পরিষদের কার্যকারিতা নিয়ে। নিরাপত্তা কাউন্সিলের কার্যকর সংস্কারের জোরালো দাবি উঠেছে এবারের সাধারণ পরিষদের অধিবেশনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে গঠিত পরিষদের সময়োপযোগী পরিবর্তন চায় ব্রাজিল। স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকা ও লাতিন অঞ্চলের কোনো প্রতিনিধি না থাকার সমালোচনা করেছে দেশটি। 80 বছরের পুরনো সংগঠন হলেও কখনোই জাতিসংঘের যথাযথ সংস্কার হয়নি। এখন পর্যন্ত 4টি সংশোধনী অনুমোদিত হয়েছে, যেগুলো সবই 1963 থেকে 75 সালের মধ্যে। জাতিসংঘের বর্তমান সংস্করণটি মানবাধিকার সংক্রান্ত অনেক চ্যালেঞ্জ মোকাবেলাতেই সক্ষম নয়। আফ্রিকা এবং লাতিন অঞ্চল থেকে স্থায়ী সদস্য না থাকাটা অগ্রহণযোগ্য। গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে ভেটো ক্ষমতা বাতিলের দাবি তুলেছেন চিলির প্রেসিডেন্ট। সংস্কারের জোরালো দাবি জানিয়েছে তুরস্ক। 1945 সালের ভূ রাজনৈতিক পরিবেশের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল জাতিসংঘ। এখন 2024 সাল, মাত্র একটি দেশের ভেটোর কারণে বৈশ্বিক দ্বন্দ্ব সংঘাত নিয়ে রেজুলেশন গৃহীত হয় না। যুক্তরাষ্ট্রের একার কারণে ফিলিস্তিনিদের পক্ষে প্রস্তাব গৃহীত হয় না। রাশিয়াও ভেটো ক্ষমতার অপব্যবহার করছে। দুর্ভাগ্যজনকভাবে মানবতার বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় নেতৃত্ব দিতে ব্যর্থ জাতিসংঘ। এখন একটি কার্যকর কাঠামো দরকার যা বৈশ্বিক সমস্যার একটি যথার্থ সমাধান দেবে। জাতিসংঘের ব্যাপক সংস্কার প্রয়োজন, বিশেষ করে নিরাপত্তা পরিষদের। নিরাপত্তা পরিষদের কার্যকর সংস্কার চায় মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা সহ আরও বেশ কয়েকটি দেশ। আফ্রিকা থেকে স্থায়ী সদস্য নির্ধারণের দাবিকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। লেবাননের সংঘাত পুরো বিশ্বে বিপর্যয় ডেকে আনবে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ বৈঠকে লেবানন পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান বিশ্ব নেতারা। ইসরায়েলের কার্যকলাপকে আন্তর্জাতিক আইনের প্রতি উপহাস আখ্যা দিয়েছে চীন। তবে তেল আবিবের আগ্রাসনের পক্ষে সাফাই গিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক সমাধানই মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর একমাত্র উপায় বলে একমত বিশ্ব নেতারা। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের সমাগমের মধ্যেই নিরাপত্তা পরিষদে আয়োজিত হলো বিশেষ বৈঠক। এজেন্ডা মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি।
গাজার পাশাপাশি এখন নতুন উদ্বেগ লেবানন। যে কোনো মূল্যে থামাতে হবে যুদ্ধ, একমত জাতিসংঘের সদস্যরা। কূটনৈতিক সমাধানই একমাত্র পথ বলছেন নেতারা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ভিত্তিতে 21 দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নের পরিকল্পনা সাজাচ্ছে ফ্রান্স। গেল কয়েকদিন ধরে লেবাননে 21 দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে আলোচনা করছে ফ্রান্স। আশা করছি বেসামরিকদের জীবনের কথা চিন্তা করে এটি বাস্তবায়নে সাহায্য করবে বিবাদমান দুপক্ষই। এরই মধ্যে যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। যুদ্ধ বন্ধের তাগিদ দিলেও বরাবরের মতো ইসরায়েলের পক্ষেই সাফাই গাইল যুক্তরাষ্ট্র। বেসামরিক হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়ে এই পরিস্থিতির জন্য হিজবুল্লাহকেই দায়ী করল ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের সব পক্ষের সাথেই নিবিড়ভাবে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য একটাই, বৃহৎ স্বার্থে যুদ্ধ বন্ধ করা। লেবাননে শত শত বেসামরিক নিহতের ঘটনায় আমরা মর্মাহত। তবে এত হতাহতের মূল উৎপত্তি কোথায় তা ভুললে চলবে না। হিজবুল্লাহর হামলার কারণেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। বৈঠকে ইসরায়েলের কড়া সমালোচনা করেন চীনের প্রতিনিধি। তেল আবিবের কার্যকলাপ আন্তর্জাতিক বিচার ব্যবস্থা ও আইনের প্রতি উপহাস, এমন মন্তব্য করেন তিনি। এই মুহূর্তে আরেকটি যুদ্ধের ভার বহন করা সম্ভব নয় মধ্যপ্রাচ্যের পক্ষে। যখন সেখানে শান্তি ফিরিয়ে আনতে আলোচনায় বসেছে বিশ্ব নেতারা, সে সময় যুদ্ধ আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এটি আন্তর্জাতিক আইন ও বিচার ব্যবস্থার প্রতি উপহাস ছাড়া আর কিছু নয়। লেবাননের সংঘাত পুরো বিশ্বের জন্যই ডেকে আনবে ভয়ঙ্কর পরিস্থিতি, সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। লেবানন নরকে পরিণত হয়েছে। যে কোনো মূল্যে মধ্যপ্রাচ্যে সব ধরনের যুদ্ধ এড়ানোর চেষ্টা করতে হবে, নইলে পুরো বিশ্বই বিপর্যয়ের মুখে পড়বে। লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না বিশ্ব। 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর নিরাপত্তা পরিষদে গৃহীত রেজুলেশন 1701 এর বাস্তবায়ন এই সংঘাত থেকে উত্তরণের পথ বলে মনে করছেন অনেকে। ওই রেজুলেশন অনুযায়ী লেবাননের দক্ষিণাঞ্চলকে সশস্ত্র গোষ্ঠীমুক্ত রাখতে দেশটির সেনাবাহিনীকে সাহায্য করবে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। ইফাদার খন্দকার, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।